3 মাস টাইম চেয়েছে সুপ্রিম কোর্টে, কার্যত 3 মাস টাইম, এটাতে কি বলবেন? হ্যাঁ, কি বলবো, এটা একেবারে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বা পশ্চিমবঙ্গের এই যে 12 লক্ষ ওবিসি, তার ভিতরে প্রায় 80 থেকে 90% মুসলিম মুসলিম 77টা সম্প্রদায়ের মধ্যে 2-5টা হিন্দু সম্প্রদায় ভাই বোন ছাড়া বাদবাকি সব সম্প্রদায় কিন্তু মুসলিম সম্প্রদায়। তাদের ভালো করতে গিয়ে তাদের কিন্তু কপালটাকে ফাটিয়ে দিল একেবারে। এই যে একটা পরিষ্কার কথা, এটা অনেকে হয়তো জানেন না, তাদেরকে বলছি সম্মান রেখেই যে 22শে মে সুপ্রিম কোর্টে গেল, এখানে বিচারপতি বলে দিল যে ওটা 5ই আগস্ট বলে দিল যে এটা বাতিল। এই 12 লক্ষ বাতিল ওবিসি মামলার সঙ্গে সঙ্গে উনি মে মাসের 22 তারিখে গেলেন, মে মাস সম্ভবত 22 তারিখে, মে মাসেই গেলেন, গিয়ে সেখানে গিয়ে বললেন যে বলতে তখন গিয়ে তো বলতে পারতেন যে আমার 3 মাস সময় লাগবে বা 5 মাস সময় দিন, তাহলে আমি এই মামলাটাকে ঠিক করে দেবো, এই মামলাটা আর উঠবে না, আমি এই ওবিসিটাকে ঠিক করে দেবো, একেবারে ঠিক করে দেবো। কিন্তু তখন না বলে এখন অন্তিম রায় যেদিন দেবে সেদিন কেন কপিল সিব্বলজি বলতে গেলেন যে আমার 5 মাস 3 মাস সময় দিন, তাহলে আমি করে দেবো। আসলে এটা ছাত্র ছাত্রী যারা চাকরি পরীক্ষার্থী তাদের চাকরি দেবে না, এটাই হচ্ছে কি কৌশল। এ কৌশল টাইম কিল করা, সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎটাকে কিল করা, দুটো একসঙ্গেই পদ্ধতি নিয়েছেন। কারণ দেখুন, 3 মাস পরে হয়তোবা বলতে পারে, আমি হয়তোবা বলছি আর 2 মাস বাকি। আর কমিশন, পশ্চিমবঙ্গে আদার ব্যাকওয়ার্ডস কমিশনের চেয়ারম্যান সবকিছু ঠিক আছে কি আমার সন্দেহ আছে, আমার জানা নেই যে এখনো কমিশন আছে। কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করলেন কামাল সাহেব যে আপনি এই নিয়ে পড়াশোনা আছে ওবিসি নিয়ে, তো বলুন তো কমিশনটা কই, কমিশনের চেয়ারম্যান কই? আদৌ কমিশনের চেয়ারম্যান নেই, বা আছে কি জানি না। তাহলে এই 3 মাসের হলো না, পরে উনি বলতে পারেন আর 2 মাস দিন, তাহলে পুজো এসে গেল, কোর্ট ছুটি, আর পুজোর পরে কি হবে, ইলেকশনের নোটিফিকেশন, তাহলে আর হলো না, আবার সেই একই ধরনের হচ্ছে গিয়ে রেকর্ড বাজাবে। আমি কিন্তু তোমাদের জন্যই চাকরি দেওয়ার খুব চেষ্টা করছি, কিন্তু ওবিসির জন্য দিতে পারছি না, আর কিছু দুষ্টু লোকের জন্য কিন্তু এই ওবিসি আমি করে করে দিতে পারছি না। সুতরাং এই হচ্ছে পলিসি। আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনি 22শে মে গিয়ে কেন কোর্টে প্রথম বললেন না, সুপ্রিম কোর্টে, যে আমি এটাকে বাড়াতে চাই না? তাহলে এই 3-4 মাসের মধ্যে হয়ে যেত, এতদিন হয়ে যেত, এবং চাকরির পরীক্ষা ছেলেমেয়েরা দিতে পারতো। আসলে এটা সমস্যার সমাধান করবে না। তাহলে আচ্ছা, আরেকটা এটা কথা ঠিক যে উনি যে বললেন যে এই হাইকোর্ট ঠিক, হাইকোর্ট না, এই সবাই ওবিসি মামলাটাকে আটকে রেখেছে কিছু দুষ্টু লোকের জন্য, এই জন্যে। আচ্ছা, তার মানে এটা ঠিক তারা দুষ্টু নয়? যদি তারা দুষ্ট হতো তাহলে, এবং ভুলটা যে ওনার, তাই জন্য উনি কোর্টের কাছে গিয়ে বললেন হুজুর আমি আবার ওটাকে ঠিক করে দেবো, তাহলে ভুলটা কার? ভুলটা ওনার। তাহলে ওটা স্বীকার করুক যে ভুলটা দুষ্টু লোকের কাজ নয়, কাজটা ওনার। উনি যাদের দ্বারা কাজগুলো করিয়েছেন, সার্ভে করিয়েছেন, তারাই ভুলভাল করেছে। আবার সেই সব লোকগুলো তো সার্ভে করাবে, তা 3 মাসে তো হবে না। এই এই যেটা বললাম, এই করতে করতে ইলেকশন এসে যাবে। ওই বলবে, আজকে তো আমি শুনলাম ওবিসি মামলা শেষ হলে 2 লক্ষ চাকরি দেবো, আপনি শুনেছেন 2 লক্ষ চাকরি দেবো। আচ্ছা, চাকরির সংখ্যাটা কত একটু আমাকে বলবেন দয়া করে, তাহলে রাজ্যের ছেলে মেয়েদের আমি বলতে পারি। কোনো সময় বলছেন 10 লক্ষ, কোনো সময় 5 লক্ষ, আজকের আবার 2 লক্ষ। তাহলে যে ছেলে মেয়েরা জেনে গেছে যে চাকরিটা, এই যে তাদের ওবিসি মামলা না মিললে চাকরিটা হবে না, কিন্তু আপনি আইন বিশেষজ্ঞদের জিজ্ঞেস করবেন যে ওবিসি মামলা এটা এটা চললেও কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া যায়, বিজ্ঞপ্তি দেওয়া যায়। বলছি তহা সিদ্দিকী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই নওশাদকে চলতেই হবে, মানে নওশাদের তাহলে না, তাছাড়া কোনো গতি নেই, এরকম মন্তব্য করছে। আপনি কিভাবে দেখছেন তহা সিদ্দিকীর মন্তব্যটা? মানে সেটা মানে তহা সিদ্দিকী তাহলে জানেন, মানে উনি এদিকেও আছেন আবার ওদিকেও আছেন, যে নওশাদ সিদ্দিকী কেন হচ্ছে কে যাবেন বা যাওয়া ছাড়া উপায় নেই, তাহলে উনি নিশ্চিত জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেই হবে।
কেন মমতা ব্যানার্জি তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তাকে সম্মান করতে পারি, তাকে সম্মান করতে পারি। সংখ্যালঘু যারা আছেন ওনা তো পীর বংশে জন্মগ্রহণ করেছেন, সবাই তাদের রেসপেক্ট করে বলছি। তারা কোরআনের কথা অনুযায়ী চলবে, কোরআন তাদের বিধান। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আইন পাশ করলো আলাদা কথা, সেটা মেনে চলতে বাধ্য, রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য কোরআন অনুযায়ী। কিন্তু মুখ্যমন্ত্রী বিধান দেবে আলাদাভাবে, সেটা চলবে? তাহলে মুসলমান কি করে হলো? কোরআনের বিধান মানছেন কি করে ওনারা? যে যা বলবে ওর মুখ্যমন্ত্রীর কথা শুনতে বাধ্য, সাধারণ নাগরিক আমরা শুনতে বাধ্য, শুনবো? তা নওশাদ সিদ্দিকী শুনতে বাধ্য কেন, সেটা তো পরিষ্কার করে একটু বলুক না তোহা সিদ্দিকী। হ্যাঁ, খোলসা করে দিন। আমি বলছি ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে কার্যত কথা হচ্ছে। ওয়াকফ বোর্ডের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছেন, কালকে কর্পোরেশনের ইফতার পার্টিতে শুনলাম। আমি বলছি এটা তো টিপু সুলতানের কবর পর্যন্ত ছাড়ে না, অধিকার করে নিচ্ছে। তাহলে কোথায় ওয়াকফ সম্পত্তি বাঁচাচ্ছে? সেখানে সমস্ত সবাই ছিলেন সেখানে। শুনুন একটি কথা, কিছুদিন আগে চাঁদনীতে ওয়াকফ বোর্ড আছে, আমি ওয়াকফ বোর্ডের সামনে থেকে যাচ্ছি, যেতে যেতে দেখলাম ওয়াকফ বোর্ডের ওই যে সাইন বোর্ডটা তুবড়ে মুচড়ে গেছে। হ্যাঁ, তো এর থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াকফ বোর্ড নিয়ে কতটা যত্নশীল, কতটা চিন্তাশীল। হ্যাঁ, তা ওই সাইন বোর্ডটা তো দেখা যাবে, যার সাইনবোর্ড তুবড়ে মুচড়ে যাবে, তাহলে তার ভিতরে কি কাজ হচ্ছে? তা ছোট্ট একটা সাইনবোর্ড, সেটাকে সুন্দর করতে পারেন? এটা কিছুদিন আগে কিন্তু আমি বলছি তুবড়ে মুচড়ে, সে ছবি আমি তুলে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ছবি এখন আছে কি বলতে পারবো না। এইবারে যারা ওনার সঙ্গে গেছেন ইফতারিতে, যারা ওনাকে ডেকেছেন আর কি, ইফতারিতে যারা ওনাকে ডেকেছেন, তারা তো ওনার হয়ে কথা বলবেন। যে ইফতারিতে হচ্ছে কে ডেকেছি মানে ওনার হয়ে কথা বলবো। দেখুন, এটা কি জানেন, ইফতারিতে যাওয়াটা কি জানেন তো এখন, মানে সাদা খাতা জমা দিয়ে চাকরি, আর ভরা পেটে টুপি হিজাব পরে ইফতারি। মানে ছন্দটা কি হলো? সাদা খাতা জমা দিয়ে চাকরি, আর ভরা পেটে টুপি হিজাব পরে ইফতারি, দুটোই সমান। মানে ওটার কোনো কিছু হচ্ছে মূল্য নেই, সব চাকরি করছে বা চাকরি চলে যাবে। আর এই রকম ভরা পেটে সারাদিনই গিয়ে ওখানে ইফতারি করাটাই, সেটা হচ্ছে কই একই ধরনের কথা। মানে উনি, কেউ যদি বলেন, দেখুন আপনি এসছেন, আপনি যদি বলেন কামাল সাহেব আপনি রোজা করছেন, ইফতারি তো খাচ্ছেন, আপনারা যখন আসলাম তো ইফতারি খাচ্ছিলাম, তা আপনি যদি বলে আমি দেখি ইফতারি খাচ্ছিলাম। এখন কে রোজা করছে কে রোজা করছে না, এটা হচ্ছে ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। কেন মুখ্যমন্ত্রীকে দাগিয়ে দিচ্ছে? কই না দিকে যে আমি দিচ্ছি না, না ইমানের প্রশ্ন। এবং রোজার সময় তাকে রোজার সময় নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, তো নামাজ পড়তে হবে, তো তার নামাজটা কি উনি পড়েন? নামাজ পড়বে যে যে কোনো ধরনের, আমি বললাম আমার কাছে হিন্দু মুসলিম সবাই এসে ইফতারি পড়েন, ইফতারি খান, সবাই ইফতারি খান, কিন্তু তারা কি করেন আমি প্রায় এসে দেখেছি, তারা এরকম নমস্কার নমস্কার করেন, যেটা তারা জানেন, যেটা তাদের কালচার, যেটা তাদের শিষ্টাচার, তারা সেটাই করেন, সেটাই করেন স্বাভাবিক। এখন মুখ্যমন্ত্রী কি করেন সেটা মুখ্যমন্ত্রী তহসিল থেকে বলতে পারবেন, বা যারা যারা ইফতারিতে ইনভাইট করছেন তারা একটু কানের ধারে গিয়ে একটু শুনুন না কি বলেন উনি। একটু ইফতার ভাঙার আগে তো একটা বলতে হয়, তো সেটা সেটা উনি কি বলেন সেটা উনি বলতে পারবেন ভালো। আসলে এটা একটা ফ্যাশন হয়ে গেছেন, বুঝতে পেরেছেন? একটা ফ্যাশন, এফটার একটা পার্টি হয়ে গেছে। যেমন প্রতিদিনের জন্মদিনের পার্টি, অমুক দিনের পার্টি, যে খুশি সে আসে, এই ব্যাপার ইত্যাদি, ইফতারি ওরকম একটা পার্টি হয়ে গেছে। সংখ্যালঘুরা, আমি বলবো সংখ্যালঘুরা, আপনারা বাড়িতে বসিয়ে দু চারজন মানুষ, গরিব মানুষকে, এটা আমি পরিষ্কার সমস্ত সংখ্যালঘুদের আমি অনুরোধ করে এই কথা বলছি, আপনারা আমার কথা নেবেন কি নেবেন না সেটা আপনার বড় কথা। এই রমজান মাসে অনেককে ইফতারি না খাইয়ে রাস্তায় যারা, বা গরিব যারা মানুষ, যারা সারা দিনের পরে ছোলা শরবতটুকু জোগাড় করতে পারে না, দিন মজুর, বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে ডেকে দয়া করে ফলমূল খাওয়ান, অনেক পুণ্যের কাজ করবেন, অনেক সওয়াবের কাজ করবেন।
দেখুন দেখুন মুখ্যমন্ত্রীকে খাইয়ে যদি একটু কাছাকাছি যাওয়া যায়, যদি একটু স্নেহের মধ্যে থাকা যায়, একটু পথ পাওয়া যায়, সবাই তো আর কামাল হোসেন নয় যে মাদ্রাসার স্কুল সার্ভিস নিয়ে সমস্যা সমাধান করলেন না কেন? বারবার বলেছি, শোনেনি। এক কথার ছেলে, রিজাইন দিয়ে চলে আসলাম, পদের লোভ তো আমার নেই, কিন্তু ইফতারিতে ওদের যাওয়া কে কত ওনার কাছে বসতে পারে? আমি